আমি অর্ণিক রয়েছি দ্য ডার্ক রুমে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। একটা ছোট্ট কথা বলে রাখি, আমাদের চ্যানেলে শুধুমাত্র ভৌতিকতা বা ভয় পাওয়ানোর উদ্দেশ্যে কোনো ঘটনা উপস্থাপন করা হয় না। ঘটনা যদি সংক্ষিপ্ত হয়, তার ঘনঘটা যদি ততটা নাও থাকে, তাও তা কোনো রকম রং না চড়িয়ে আপনাদের কাছে উপস্থাপন করা হয়। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাগুলি শেয়ার করবেন, তাতে করে আমরা অনুপ্রাণিত হব। আজকে ঘটনা শেয়ার করেছে সল্টলেকে থাকা আমারই এক দিদি। তাহলে দিদির জবানিতেই ঘটনাটা শুনে নেওয়া যাক। দিদি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। তো তুমি কোন ঘটনাটা বলবে? অনেকগুলো আমি ঘটনা জানি তোমার লাইফে রয়েছে বা তুমি কাকু কাকিমার কাছ থেকে শুনেছো। তো তুমি তোমার যেটা ইচ্ছা সে সেই ঘটনাটা দিয়ে শুরু করতে পারো। আচ্ছা। আহ হ্যাঁ, এরকম ঘটনা তো প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি আমার একার না, সবারই লাইফে কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকে। তো আমার প্রত্যক্ষভাবে বেশি কিছু এক্সপিরিয়েন্স না থাকলেও আমার বাবা মা, দিদিমা, ঠাকুমা, হুম, জেঠু সবার জীবনেই ঘটেছে। হুম, ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি, আমার বড় জেঠু মারা যাওয়ার পর ফায়ার ব্রিগেডেও এরকম একটা ঘটনা ঘটেছে। যে যখন বড় জেঠুর কাজ চলছে, মানে কাজ চলছে ইন দ্য সেন্স, যখন মানে ইয়ে শুরু হয়নি, যখন কাজ যখন শ্রাদ্ধের আগে বেশি মানে যেটা হয় যে ফায়ার ব্রিগেডের লোকেদের জন্য, যারা যদি কেউ নাইট ডিউটি করে, তো নাইট ডিউটির জন্য আলাদা তাদের জন্য খাট বা আহ, বিছানা থাকে, শোয়ার জন্য আলাদা রুম থাকে শোয়ার জন্য। তো জেঠু মারা যাওয়ার পর 10 দিন, যে মানে কেউ মারা গেলে, আমাদের হিন্দু শাস্ত্র মতে কেউ মারা গেলে 10 দিনের একটা অসৌচ পালন হয়। তো 10 দিনের ওই অসৌচ পালনের মধ্যে ফায়ার ব্রিগেডের যে ঘটনাটা ঘটেছিল, জেঠুর খাটে কোনো এক এমপ্লয়ি গিয়ে শুয়েছিল। প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন শোয়ার পর 5 দিনের দিন হঠাৎ করে তাকে রাত্রিবেলা, সে আর কি, এটা তার লাইভ এক্সপিরিয়েন্স, যে কেউ চুলের মুঠি ধরে খুব মারে আর গা হাত পা আঁচড়ে দেয়। অন্ধকারের মধ্যে কে করছে এটা বোঝাই যায়নি। পরের দিন সকালবেলা উঠে দেখে সে গা হাত পায়ে বীভৎসভাবে আঁচড়ে দাঁড়িয়ে, এবং সেই আঁচড়ের দাগগুলো এতটাই মানে গভীর, ওটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এবং ওটা সত্যি ঘটেছে, কারণ সে এসে দেখিয়েছে সেটাকে চুল ধরে মেরেছে এবং গায়ে ক্ষত করে দিয়েছে। ওই ক্ষত এটা কি সারা রেগুলার বেসিসে হতো, পার ডেই হতো এটা? ডেলি হয়নি, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন এই জিনিসটা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্র মতে মারা যাওয়ার পর অতৃপ্ত আত্মারা তো ঝট করে মুক্তি পায় না, তাই জন্যই তো শ্রাদ্ধ শান্তি করা হয়। তো এই যে 10 দিনের যে অশৌচ পালন, 10 দিনের যে সিদ্ধ খাওয়া, ওই জিনিসগুলো, ওই ব্যাপারগুলোর তো কোনো রকম মানে ওগুলোর কিছু না কিছু, সবকিছু পিছনে কারণ থাকে, ওগুলো তো অকারণে হয় না। এবার সেই মুহূর্তে আমার মানে মৃত মানুষের আত্মা ঘুরতে থাকে, কারণ তখন তার একটা টান থাকে এবং তখন তার টানটা আরো বেড়ে যায়। কারণ সেই সময় তাকে কেউ দেখতে পায় না, সেও মানে আমাদের কান্না দেখে সেও হয়তো কাঁদছে, কিন্তু তাকে যখন কেউ প্রত্যক্ষ করতে পারে না, তখন তার জিনিসগুলো নিয়েও যদি কেউ না, তার ভালোবাসার জিনিস যদি নিয়েও কেউ নাড়াচাড়া করে, তখন তার রাগ হয়। কারণ সে এতদিন তিনি বেঁচে থাকাকালীন ইহ জগতের এত জিনিসের সাথে উনি জড়িত ছিলেন, এবার সেগুলো মায়া কাটানোর একটা ব্যাপার। একটা ব্যাপার থাকে। তো সেই ঘটনাটা ঘটেছে এবং সেই লোকটা এসে দেখিয়েওছে, এবং সেই আঁচড়গুলো দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। উনি কাউকে দেখেছিলেন, যে যে করছে সেটা না না, দেখতে উনি পাননি কাউকে ওটা? দেখতে পাননি, উনি কাউকে দেখতে পাননি। উনি মানে ঘুম থেকে তুলে, লিটারেলি ঘুম থেকে ধাক্কা মেরে তুলে তাকে ফেলে দিয়ে, তাকে চুলের মুঠি ধরে, মানে কেউ মারলে যে যে ফিলটা হয় সেই ফিলটাই হয়েছে, কিন্তু কাউকে দেখতে ওই পাইনি। অন্ধকারের মধ্যে দেখা সম্ভব হয়নি। অন্ধকারের মধ্যে দেখা সম্ভব নয়। হুম, ইনফ্যাক্ট মানে তার বক্তব্য অনুযায়ী, তার জবানিতে যদি আমি বলি, সে বলছে আমি অন্ধকারের মধ্যে হাত রাখছি, আমার মাথার চুলটা যে টেনে ধরেছে, তার হাতটা তো আমি ধরতে পারবো, আমি তো হাত দিয়ে দেখছি ফাঁকা, কেউ ফাঁকা। মানে কোনো হাতই আমি দেখতে মানে অনুভব করতে পারছি না, কোনো হাতের স্পর্শ মানে হাতের স্পর্শটা অনুভব করতে পেরেছি, কিন্তু হাতের অনুভব আমি পাচ্ছি না।
আচ্ছা, তাহলে 5 দিনের পরবর্তী দিনগুলো যেগুলো, তো সেই 5 দিনের পরবর্তী দিনে আর সেটা হয়নি। তার কারণ হচ্ছে ওই দিন ওই ঘটনাটা ঘটার পর সবাই বলেছিল, আমার বড় জেঠুর নাম ছিল স্বপন, প্রয়াত স্বপন মুখার্জি। তো আমার বড় জেঠুর ওই খাটটা ছেড়ে দিতে, ওই ঘরটাই বন্ধ করে দিতে, যতদিন না শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে। তো ওই লাস্ট দিনই ছিল, মানে 4 দিন শুয়েছে, 4 দিন ধরে কোনো রকম সেরকম হয়তো কিছুই হয়নি। 5 দিনের দিন যখন ওই জিনিসটা হয়েছে, সবাই এটাই বলেছিল যে ওই ঘরটা ছেড়ে দিতে, যতক্ষণ না বাড়িতে শ্রাদ্ধ শান্তি হচ্ছে, বা যদি শ্রাদ্ধ শান্তি হওয়ার পরেও এই জিনিস হয়ে থাকে তাহলে ওই ঘরটাই বন্ধ করে দিতে। আমার মনে হয় আজও অব্দি এই ঘরটা বন্ধই আছে। আচ্ছা, তোমরা খোঁজ পাওনি স্বাভাবিকভাবেই। হুম। আচ্ছা, এটা তাহলে জেঠুর ঘটনাটা। এটা হচ্ছে জেঠুর মারা যাওয়ার পরে এই ঘটনাটা। আরেকটা ঘটনা আমি বলছি, সেই ঘটনাটা হচ্ছে আমার বাবার ঘটনা। হুম, আমার বাবা প্রত্যক্ষ করেছে। আমরা এখন যেখানে থাকি, 1980 সালেই ক্যাম্পাসটা তৈরি হয়। তো যখন 1980 সালেই ক্যাম্পাসটা তৈরি হয় তখন আচ্ছা, এটা কি তোমার কোনো বললে অসুবিধা আছে যে মানে কোথায় জায়গাটা, বা মানে একটা হিন্টস দিলে, কোনো রকম হিন্ট দিলে? না, অসুবিধা কিছু নেই। জায়গাটা সল্ট লেকেই, বেসিক্যালি সল্ট লেক। জাস্ট মানে একটা আমি জাস্ট সবার মানে হিন্ট পাওয়ার জন্যই আমি বললাম তো, ব্যাস মানে আপাতত জায়গাটা ওইখানে ওই ওই চত্বরেই তোমরা যেখানে আর কি থাকো। হ্যাঁ, সল্ট লেক সিটি সেন্টারের পাশে, ব্যাস এটুকুই বলতে পারি। হুম, কেন বলছি, কারণ এই ব্যাপারটা শুনলে হয়তো অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারে, অনেকের হুম, হুম, ধারণা হুম, তৈরি যেতে পারে। হুম, তো আমি কাউকে মানে ভয় পাওয়াতে চাই না। হুম, হুম, তো সেই জন্যই বলছি, হুম, হুম, কিছু জরুরি কারণে আমি হাইড করে রাখলাম যে হুম, হুম, exact স্বাভাবিক। কোথায়। কিন্তু সবাই নিশ্চয়ই এটা জানে যে সল্ট লেক ভূতে রাখা, কারণ সল্ট লেকে উইপ্রোতে ভূত আছে, সবাই জানে। হুম, ইনফ্যাক্ট এই যে আমাদের সিটি সেন্টার ওয়ানের উল্টো দিকে, হুম, যেখানে রিসেন্ট একটা হসপিটাল বা কিছু একটা তৈরি হয়েছিল, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, ওখানেও রয়েছে, আমাদের বাড়ির উল্টো দিকেই। আচ্ছা, বন্ধ হয়ে গেল কেন, মানে কারণটা জানো তোমরা? বন্ধ হয়ে গেল, এক্সাক্ট কারণ না জানলেও সেখানে এইটুকু জানতে পেরেছিলাম যে কিছু আহ, এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্বাভাবিক নয়, আচ্ছা। সেটার কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। হুম, তো সেই সব ঘটনার জন্য এমনকি পুজো আচ্ছা করেও কোনো লাভ হয়নি, কারণ পুজো মাঝখানে বাধা পড়তো। মানে একটা তো মাল্টি স্পেশালিটি হসপিটাল হচ্ছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো তারপর ওই জায়গাটা, ওই জমিটাই পরিত্যক্ত পড়ে আছে, ওখানে কেউ আর কোনো কিছু করবার বা কোনো কিছু তৈরি করবার সাহসই দেখায়নি, হুম, কারণ ওটা এতটাই ওখানে নেগেটিভ এনার্জি রয়েছে যে ওদেরকে তাড়ানো সম্ভব নয়। হুম, তো যেটা বলছিলাম, আমার বাবার ঘটনাটা আমি বলতে চলেছি। বাবার ঘটনাটা খুব সাংঘাতিক ঘটনা, কারণ বাবার এই ঘটনাটা আমি বাবার জবানিতেই বলছি। হুম, তখন আমি সবে কলেজ পাশ করেছি। হুম, কলেজ পাশ করার পর আমি চাকরি খুঁজছি, জব সিকার। আমার বাবা ছিল সরকারি কর্মচারী, তো সেই সূত্রে আমরা সরকারি ফ্ল্যাটে থাকতাম। হুম, হ্যালো। সেই সময় সরকারি ফ্ল্যাটে থাকতাম। তো আমাদের ক্যাম্পাসে তখন পুরোপুরি লোকজন আসেনি, হুম, তো সেই হিসেব মতো মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে। হুম, তো সেখানে আহ, একটু আনন্যাচারাল জিনিস ঘটতো, বেশি ঘটতো এই কারণেই বলবো, কারণ প্রায় প্রত্যেকেই কিছু না কিছু দেখতে পেত। আমাদের বাড়ির উল্টো দিকে একটা মাঠ রয়েছে, একটা না দুটো মাঠ বলাই ভালো, কারণ ওখানে একটা ছোট মাঠ আছে, একটা বড় মাঠ আছে। তো বড় মাঠে একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, আর যত ঘটনা ওই গাছটাকে ঘিরেই। আমাদের ক্যাম্পাসের একজন এমপ্লয়ি, তার ওয়াইফ কোনো কারণে খুব কম বয়সে, মোটামুটি 22-23 বছর বয়সে, ওখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো তারপর থেকে ওই জায়গায় অনেকেই ওকে দেখেছে, কখনো ওই পার্কে দোলনায় বসে থাকতে, কখনো হাত তুলে আকাশের দিকে দাঁড়িয়ে অদ্ভুত অদ্ভুত
আওয়াজ করতে বা কখনো কৃষ্ণচূড়া গাছের ওপর, যে গাছে সে আত্মহত্যা করেছিল সেই গাছের ডালে বসে পা দোলাতে, এবং সেই দৃশ্যগুলো খুব ভয়াবহ ছিল। কারণ সে যখন গাছের ডালে বসে পা দোলাচ্ছে, তার মাথার চুল মাটিতে এমন ভাবে ঝাঁট দিচ্ছে, এতটাই লম্বা যে অত লম্বা চুল কোনো মানুষের হওয়া সম্ভব নয়। আজকে আমাদের সাথে রয়েছে সুপর্ণা দি, আমারই দিদি। তো দিদি খুব ভালো একজন গায়িকা, খুব সুন্দর গান করে। তো দিদির লাইফে এরকম অনেক হন্টেড এক্সপিরিয়েন্স রয়েছে। বেসিক্যালি দিদির আহ, মানে বাবা আর কি, কাকু এবং কাকিমার লাইফে এরকম অনেক ঘটনাই ওনারা দেখেছেন, এবং দিদি ঠাকুমাও প্রত্যক্ষ করেছেন আর কি। তো দিদি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। তো তুমি কোন ঘটনাটা বলবে? অনেকগুলো আমি ঘটনা জানি তোমার লাইফে রয়েছে, বা তুমি কাকু কাকিমার কাছ থেকে শুনেছো। তো তুমি তোমার যেটা ইচ্ছা সে মানে সেই ঘটনাটা দিয়ে শুরু করতে পারো। আচ্ছা। আহ হ্যাঁ, এরকম ঘটনা তো প্রচুর রয়েছে। অ্যাকচুয়ালি আমার একার না, সবারই লাইফে কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকে। তো আমার প্রত্যক্ষভাবে বেশি কিছু এক্সপিরিয়েন্স না থাকলেও আমার বাবা মা, দিদিমা, ঠাকুমা, জেঠু সবার জীবনেই ঘটেছে। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি, আমার বড় জেঠু মারা যাওয়ার পর ফায়ার ব্রিগেডেও এরকম একটা ঘটনা ঘটেছে, যে যখন বড় জেঠুর কাজ চলছে, মানে কাজ চলছে ইন দ্য সেন্স যখন মানে ইয়ে শুরু হয়নি, যখন কাজ যখন শ্রাদ্ধের আগে বেশি মানে যেটা হয় যে ফায়ার ব্রিগেডের লোকেদের জন্য, যারা যদি কেউ নাইট ডিউটি করে, তো নাইট ডিউটির জন্য আলাদা তাদের জন্য খাট বা আহ, বিছানা থাকে, শোয়ার জন্য আলাদা রুম থাকে শোয়ার জন্য। তো জেঠু মারা যাওয়ার পর 10 দিন যে মানে কেউ মারা গেলে, আমাদের হিন্দু শাস্ত্র মতে কেউ মারা গেলে 10 দিনের একটা অসৌচ পালন হয়। তো 10 দিনে ওই অসৌচ পালনের মধ্যে ফায়ার ব্রিগেডের যে ঘটনাটা ঘটেছিল, জেঠুর খাটে কোনো এক এমপ্লয়ি গিয়ে শুয়েছিল। প্রথম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন শোয়ার পর 5 দিনের দিন হঠাৎ করে তাকে রাত্রিবেলা সে আর কি, এটা তার লাইভ এক্সপিরিয়েন্স, যে কেউ চুলের মুঠি ধরে খুব মারে আর গা হাত পা আঁচড়ে দেয়। অন্ধকারের মধ্যে কে করছে এটা বোঝাই যায়নি। পরের দিন সকালবেলা উঠে দেখে সে গা হাত পায়ে বীভৎসভাবে আঁচড়ে দাঁড়িয়ে, এবং সেই আঁচড়ের দাগগুলো এতটাই মানে গভীর, ওটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। এবং ওটা সত্যি ঘটেছে, কারণ সে এসে দেখিয়েছে সেটাকে চুল ধরে মেরেছে এবং গায়ে ক্ষত করে দিয়েছে। ওই ক্ষত সারা রেগুলার বেসিসে হতো, মানে পার ডেই হতো এটা? ডেলি হয়নি, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন এই জিনিসটা হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্র মতে মারা যাওয়ার পর অতৃপ্ত আত্মারা তো ঝট করে মুক্তি পায় না, তাই জন্য এটা শ্রাদ্ধ শান্তি করা হয়। তো এই যে 10 দিনের যে অশৌচ পালন, 10 দিনের যে সিদ্ধ খাওয়া, ওই জিনিসগুলো, ওই ব্যাপারগুলোর তো কোনো রকম মানে ওগুলোর কিছু না কিছু, সবকিছুর পিছনে কারণ থাকে, ওগুলো তো অকারণে হয় না। এবার সেই মুহূর্তে আমার মানে মৃত মানুষের আত্মা ঘুরতে থাকে, কারণ তখন তার একটা টান থাকে, এবং তখন তার টানটা আরো বেড়ে যায়। কারণ সেই সময় তাকে কেউ দেখতে পায় না, সেও মানে আমাদের কান্না দেখে সেও হয়তো কাঁদছে, কিন্তু তাকে যখন কেউ প্রত্যক্ষ করতে পারে না, তখন তার জিনিসগুলো নিয়েও যদি কেউ না, তার ভালোবাসার জিনিস যদি নিয়েও কেউ নাড়াচাড়া করে, তখন তার রাগ হয়। কারণ সে এতদিন তিনি বেঁচে থাকাকালীন ইহ জগতের এত জিনিসের সাথে উনি জড়িত ছিলেন, এবার সেগুলো মায়া কাটানোর একটা ব্যাপার থাকে। তো সেই ঘটনাটা ঘটেছে, এবং সেই লোকটা এসে দেখিয়েওছে, এবং সেই আঁচড়গুলো দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। উনি কাউকে দেখেছিলেন, মানে যে যে করছে সেটা না না, দেখতে উনি পাননি কাউকে ওটা? দেখতে পাননি, উনি মানে ঘুম থেকে তুলে, লিটারেলি ঘুম থেকে ধাক্কা মেরে তুলে তাকে ফেলে দিয়ে, তাকে চুলের মুঠি ধরে, মানে কেউ মারলে যে যে ফিলটা হয় সেই ফিলটাই হয়েছে, কিন্তু কাউকে দেখতে ওই পাইনি। অন্ধকারের মধ্যে দেখা সম্ভব হয়নি। অন্ধকারের মধ্যে দেখা সম্ভব নয়। হুম। ইনফ্যাক্ট মানে তার বক্তব্য অনুযায়ী, তার জবানিতে যদি আমি বলি, সে বলছে আমি অন্ধকারের মধ্যে হাত রাখছি, আমার মাথার চুলটা যে টেনে ধরেছে তার হাতটা তো আমি ধরতে পারবো, আমি তো হাত দিয়ে দেখছি ফাঁকা, কেউ মানে কোনো হাতই আমি দেখতে মানে
অনুভব করতে পারছি না, কোনো হাতের স্পর্শ মানে হাতের স্পর্শটা অনুভব করতে পেরেছি, কিন্তু হাতের অনুভব আমি পাচ্ছি না। আচ্ছা, তাহলে 5 দিনের পরবর্তী দিনগুলো যেগুলো, তো সেই 5 দিনের পরবর্তী দিনে আর সেটা হয়নি। তার কারণ হচ্ছে ওই দিন ওই ঘটনাটা ঘটার পর সবাই বলেছিল, আমার বড় জেঠুর নাম ছিল স্বপন, প্রয়াত স্বপন মুখার্জি। তো আমার বড় জেঠুর ওই খাটটা ছেড়ে দিতে, ওই ঘরটাই বন্ধ করে দিতে, যতদিন না শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে। তো ওই লাস্ট দিনই ছিল, মানে 4 দিন শুয়েছে, 4 দিন ধরে কোনো রকম সেরকম হয়তো কিছুই হয়নি। 5 দিনের দিন যখন ওই জিনিসটা হয়েছে, সবাই এটাই বলেছিল যে ওই ঘরটা ছেড়ে দিতে, যতক্ষণ না বাড়িতে শ্রাদ্ধ শান্তি হচ্ছে, বা যদি শ্রাদ্ধ শান্তি হওয়ার পরেও এই জিনিস হয়ে থাকে তাহলে ওই ঘরটাই বন্ধ করে দিতে। আমার মনে হয় আজও অব্দি ঘরটা বন্ধই আছে। আচ্ছা, তোমরা খোঁজ পাওনি স্বাভাবিকভাবেই। হুম। আচ্ছা, এটা তাহলে জেঠুর ঘটনাটা। এটা হচ্ছে জেঠুর মারা যাওয়ার পরে এই ঘটনাটা। আরেকটা ঘটনা আমি বলছি, সেই ঘটনাটা হচ্ছে আমার বাবার ঘটনা। আমার বাবা প্রত্যক্ষ করেছে। আমরা এখন যেখানে থাকি, 1980 সালেই ক্যাম্পাসটা তৈরি হয়। তো যখন 1980 সালেই ক্যাম্পাসটা তৈরি হয় তখন আচ্ছা, এটা কি তোমার কোনো বললে অসুবিধা আছে যে মানে কোথায় জায়গাটা, বা মানে একটা হিন্ট দিলে, কোনো রকম হিন্ট দিলে? না, অসুবিধা কিছু নেই। জায়গাটা সল্ট লেকই, বেসিক্যালি সল্ট লেক। জাস্ট মানে একটা আমি জাস্ট সবার মানে হিন্ট পাওয়ার জন্যই আমি বললাম তো, ব্যাস। মানে আপাতত জায়গাটা ওইখানে, ওই চত্বরেই তোমরা যেখানে আর কি থাকো। হ্যাঁ, সল্ট লেক সিটি সেন্টারের পাশে, ব্যাস এটুকুই বলতে পারি। কেন বলছি, কারণ এই ব্যাপারটা শুনলে হয়তো অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারে, অনেকের ধারণা তৈরি যেতে পারে। তো আমি কাউকে মানে ভয় পাওয়াতে চাই না। তো সেই জন্যই বলছি, কিছু জরুরি কারণে আমি হাইড করে রাখলাম যে এটাই, কিন্তু সবাই নিশ্চয়ই এটা জানে যে সল্ট লেক ভূতের আখড়া। কারণ সল্ট লেকে উইপ্রোতে ভূত আছে, সবাই জানে। ইনফ্যাক্ট এই যে আমাদের সিটি সেন্টার 1-এর উল্টো দিকে যেখানে রিসেন্ট একটা হসপিটাল বা কিছু একটা তৈরি হয়েছিল, তো সেটা এখন বন্ধ হয়ে গেছে, ওখানেও রয়েছে আমাদের বাড়ির উল্টো দিকেই। আচ্ছা, বন্ধ হয়ে গেল কেন, মানে কারণটা জানো তোমরা? বন্ধ হয়ে গেল এক্সাক্ট কারণ না জানলেও সেখানে এইটুকু জানতে পেরেছিলাম যে কিছু এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো স্বাভাবিক নয়, সেটার কোনো ব্যাখ্যা দেওয়ার সম্ভব নয়। তো সেই সব ঘটনার জন্য এমনকি পুজো আচ্ছা করেও কোনো লাভ হয়নি, কারণ পুজো মাঝখানে বাধা পড়তো। একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হচ্ছিল, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো তারপর ওই জায়গাটা, ওই জমিটাই পরিত্যক্ত পড়ে আছে, ওখানে কেউ আর কোনো কিছু করবার বা কোনো কিছু তৈরি করবার সাহসই দেখায়নি। কারণ ওটা এতটাই ওখানে নেগেটিভ এনার্জি রয়েছে যে ওদেরকে তাড়ানো সম্ভব নয়। তো যেটা বলছিলাম, আমার বাবার ঘটনাটা আমি বলতে চলেছি। বাবার ঘটনাটা খুব সাংঘাতিক ঘটনা, কারণ বাবার এই ঘটনাটা আমি বাবার জবানিতেই বলছি। তখন আমি সবে কলেজ পাশ করেছি। কলেজ পাশ করার পর আমি চাকরি খুঁজছি, জব সিকার। আমার বাবা ছিল সরকারি কর্মচারী, তো সেই সূত্রে আমরা সরকারি ফ্ল্যাটে থাকতাম। হ্যালো। সেই সময় সরকারি ফ্ল্যাটে থাকতাম। তো আমাদের ক্যাম্পাসে তখন পুরোপুরি লোকজন আসেনি, তো সেই হিসেব মতো মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে। তো সেখানে একটু আনন্যাচারাল জিনিস বেশি ঘটতো। এই কারণেই বলবো, কারণ প্রায় প্রত্যেকেই কিছু না কিছু দেখতে পেত। আমাদের বাড়ির উল্টো দিকে একটা মাঠ রয়েছে, একটা না দুটো মাঠ বলাই ভালো, কারণ ওখানে একটা ছোট মাঠ আছে, একটা বড় মাঠ আছে। তো বড় মাঠে একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, আর যত ঘটনা ওই গাছটাকে ঘিরেই। আমাদের ক্যাম্পাসের একজন এমপ্লয়ি, তার ওয়াইফ কোনো কারণে খুব কম বয়সে, মোটামুটি 22-23 বছর বয়সে, ওখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো তারপর থেকে ওই জায়গায় অনেকেই ওকে দেখেছে, কখনো
ওই পার্কে দোলনায় বসে থাকতে, কখনো হাত তুলে আকাশের দিকে দাঁড়িয়ে অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতে, বা কখনো কৃষ্ণচূড়া গাছের ওপর, যে গাছে সে আত্মহত্যা করেছিল সেই গাছের ডালে বসে পা দোলাতে। এবং সেই দৃশ্যগুলো খুব ভয়াবহ ছিল, কারণ সে যখন গাছের ডালে বসে পা দোলাচ্ছে তার মাথার চুল মাটিতে এমন ভাবে ঝাড় দিচ্ছে, এতটাই লম্বা যে অত লম্বা চুল কোনো মানুষের হওয়া সম্ভব নয়। একদিন আমি ফিরছিলাম, হুম। আর রাত 11:30-12টা নাগাদ আমি ফিরছিলাম, আমার হাতে সিগারেট ছিল। আমি সেই পার্কের পাশ দিয়েই দুর্ভাগ্যবশত সেদিন ফিরছিলাম তাড়াতাড়ি ফেরার জন্য। আচ্ছা, এক সেকেন্ড, আমি এখানে একটু বলে দিই। মানে এটা তোমার বাবার ঘটনা, মানে কাকু ফিরছিলেন, কাকুর হাতে সিগারেট ছিল, মানে তুমি কাকুর জবানিতে বলছো? হ্যাঁ, আমি আচ্ছা, আমার বাবার আমি একটু জবানি। দর্শক মানে যারা শুনবেন শ্রোতাগণের উদ্দেশ্যে একটু বলে দিই। তো তুমি কাকুর কাকুর নিয়েই বলতে পারো, কারণ তুমি যদি এখন বলো সাপোজ অনেকে ভাববেন যে হয়তো তুমি সিগারেট নিয়ে মানে করছিলে। আচ্ছা আচ্ছা, না আমি এটা বাবার জবানিতেই বলছিলাম, কারণ বলতে সুবিধা হবে তাই। ঠিক আছে, তো ঠিক আছে, আমি আমার কথাতেই বলছি যে বাবা যখন ফিরছিল, বাবার হাতে একটা জ্বলন্ত সিগারেট ছিল, এবং সিগারেটটাও প্রায় নিবু নিবু, মানে প্রায় শেষ হয়ে এসেছিল। সেই সময় হঠাৎ করে যেহেতু পার্কের পাশ দিয়ে ফিরছিল, ফাঁকা রাস্তা, পার্কটাও ফাঁকা, হঠাৎ করে বাবার চোখ পড়ে দোলনার দিকে, যে দোলনায় কেউ একজন বসে আছে, লাল পাড় শাড়ি পরা, চুল মাটিতে লুটোচ্ছে, আর সে খুব সাংঘাতিক ভাবে দোল খাচ্ছে। এবার দোল খেতে খেতে হঠাৎ বাবার উদ্দেশ্যে বাবাকে বলছে, আয় আয় দোল খাবি, আয় আয় দোল খাবি, আয় 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 আমার সঙ্গে দোল খাবি আয়। বাবার রাশভারী লোক হলেও বাবার সেই মুহূর্তে গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার ফলে বাবা ওই জায়গাটা থেকে নড়তে পারছিল না। তবুও বহু কষ্টে মনের জোরে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসে। আর আরেকটা বুদ্ধিমানের কাজ করেছিল, সেটা হচ্ছে যখন হাতের সিগারেটটা প্রায় শেষ, সেই সময় ওই সিগারেট থেকে আরেকটা সিগারেট ধরিয়ে নেয়, ধরিয়ে বাবা আহ বাড়ির উদ্দেশ্যে চলে আসে। এবার বাড়িতে এসে আমি আরেকটা কথা বলে দিই, যে আমাদের এই বিল্ডিং এর ঠিক পাশে একটা খালি জায়গা আছে, যেখানে আগে একটা ইস্ত্রিওয়ালা বসতো, তার নাম ছিল মোহন। সেই ইস্ত্রিওয়ালাটা ঘুমোচ্ছিল। এবার বাবা এসে দেখে ঘুমের ঘোরে অদ্ভুতভাবে সে গোঙাচ্ছে, আর সেই গোঙানির শব্দটা এতটাই মারাত্মক যে ওটা কোনো আহ, ঘুমের ঘোরে বা স্বপ্ন দেখে গোঙানো নয়, অস্বাভাবিক রকমের গোঙানো। অস্বাভাবিক রকম শব্দটা হচ্ছিল। বাবা ওকে না জাগিয়ে, ওকে কিছু না করে, কোনো রকম বিরক্ত না করে বাবা সোজা ঢুকে যায় ঘরে। বাবা দরজা নক করে, ঠাকুমা দরজা খোলে, বাবা ঢুকে যায়। আর ঠাকুমা তো পুরোনো দিনের মানুষ, ঠাকুমা জিনিসগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিল, যার জন্য বাবা নক করার সঙ্গে সঙ্গে ঠাকুমা দরজাটা খুলে দিয়েছিল, আর বাবা ঢুকে গেছিল। বাবার চোখ মুখ দেখেই ঠাকুমা বুঝেছিল যে কিছু একটা অতিপ্রাকৃত ঘটনা কিছু ঘটেছে। তো ঠাকুমা যে কাজটা তখন করেছিল সেটা হচ্ছে যে লোহা, বাড়িতে লোহা ছিল বা লোহার কিছু ছোট কোনো একটা লোহার টুকরো বা কিছু ছিল, সেটাকে ভালো করে আগে গরম করলো, করে তারপর সেটা জলে চুবিয়ে সেই গাদ তুলে সেই জলটা বাবাকে খাওয়ায়। খাওয়ানোর পর বাবা ধীরে 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 চোখে মুখে হাত পায়ে জল দিয়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর যখন ঘটনাটা বলে, তখন সবার চিন্তা হয় মোহনকে নিয়ে। বাবা, ঠাকুমা আর জেঠুরাও ছিল, তো সবাইকে জাগিয়ে মোহনের কাছে ছুটে যায়, মোহনকে ধাক্কা মেরে জাগিয়ে তোলে। যখন জাগিয়ে তোলে তখন মোহন জেগে উঠে যে বর্ণনাটা দিয়েছিল সেটা হচ্ছে যে মোহন ঘুমের আদো চোখে দেখতে পেয়েছিল যে কেউ একটা লাল পাড় শাড়ি পরা, মাথায় লম্বা চুল এবং সামনে মুখটাও চুলে ঢাকা, তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। তার পরদিন থেকে মোহনের খুব জ্বর আসে। সেই জ্বরটা যদিও 3-4 দিনে কমে গেছিল, কিন্তু মোহনের বক্তব্য অনুযায়ী বাবা যা দেখেছিল আর মোহন যা বলেছিল সেটা একদম মানে হুবহু এক। যে অবয়ব আমার বাবা দেখে আর যে অবয়বের কথা মোহন বলে, দুটো একই। মানে
যেহেতু বাবার ডাকে সাড়া দেয়নি, তাই ও বাবার পিছনে ফলো করতে 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 বাড়ির গেট অব্দি এসে পৌঁছেছিল। হুম। আচ্ছা। যেহেতু কিন্তু যেহেতু মানে ঈশ্বরের আশীর্বাদ বা আহ, ঠাকুমার গুরু নাম জপ দীক্ষা এগুলোর জোরে আর বাবার সাহসও ছিল, তাই সেই হিসেবে বাবা বেঁচে গেছিল। তাকে কি আর পরবর্তী ক্ষেত্রে মানে দেখা গেছে মানে? হ্যাঁ, বহুবার অনেকেই দেখেছি, কিন্তু কোন রকম পাত্তা না দিয়ে বা কোন রকম ইয়ে না করে চলে গেছে। যারা চলে গেছে তাদের কোনো ক্ষতি হয়নি। হুম। এবার সেই কৃষ্ণচূড়া গাছটাও কি আছে যেখানে উনি আত্মহত্যা করেছিলেন আর কি? না, সেই গাছটা আর নেই। ওই গাছটাকেই সবাই কেটে ফেলেছিল। আর ওই মাঠেই ওর একটা বড় আর কি একটা সস্তায়নের আয়োজন করেছিল। তো শান্তি সস্তায়নের আয়োজন। শান্তি সস্তায়নের আয়োজন করেছিল। তো তারপর থেকে আর তাকে দেখা গেছে। তারপর তো ওই ক্যাম্পাসে লোক ভরে গেল, প্রচুর লোক। দুর্গাপুজো শুরু হলো, যবে থেকে পুজো শুরু হয়ে গেল দুর্গাপুজো, তবে থেকে আর এসব ঘটনা খুব একটা ঘটেনি। আর অনুভূতিটা কি ওরকম ভাবে আসেনি আর কি? না, কারোর আর সেই জিনিসটা আসেই না। দুর্গাপুজো, কালী পুজো, মানে কথায় কথায় পুজো হতো। ওই তারপর থেকে আর এই ব্যাপারটাই আসেনি। এখনো হয় পুজোগুলো, মানে কন্টিনিউ হয়? হ্যাঁ, পুজো তো কন্টিনিউ হয়ই, হতেই হবে, কারণ দুর্গাপুজো তো বন্ধ করা যায় না, বন্ধ করলে ক্ষতি। তো চলে আর কি। কিন্তু আগে যে ফিলটা হতো এখন সেই ফিলটা আসে না, হয়তো জনসমক্ষে পড়ে ভূতও পালিয়ে গেছে, লজ্জা যে সময় থাকে সে আর ভয় দেখাতে পারবে না বা এরকম কিছু। তো আর এই ব্যাপারগুলো আর হয় না, ঘটে না, বা হয়তো ঘটে আমরা প্রত্যক্ষ করি না। সেটা। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি যে কিছু কিছু সময় আসলে কিছু কিছু সময় গা ভার হয়ে যায়, ভয় লাগে, একেবারে লাগে না তা নয়। তখন বিশেষ করে যখন খুব বৃষ্টি পড়ে, আমি 2 দিন আগের কথাই বলছি, বৃষ্টি পড়ে ক্যাম্পাসের স্ট্রিট লাইট গুলো অফ হয়ে গেছিল। তো অন্ধকারের মধ্যে দিয়ে যখন আসছিলাম একটু ভয় ভয় লাগছিল। তো পরিবেশটা আর কি ওরকম হয়েছিল। হ্যাঁ, পরিবেশটা এরকম থমথমে হয়ে গেছিল, ওপরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে সামনে সব অন্ধকার। তো আমি আসছিলাম আবার সেইখান দিয়ে। আমি তো গেছি ওখানে, তো দেখেছি জায়গাটা। হ্যাঁ, তখন আর কি ঠাকুরের নাম জপ করতে 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 বাড়ি চলে এসেছি। তাহলে এটা হলো কাকুর ঘটনাটা। হ্যাঁ, এটা হচ্ছে বাবার ঘটনা। আর আমার লাস্ট একটা ঘটনা বলছি, এটা হচ্ছে আমার দিদিমার ঘটনা। আমার দিদিমা তখন অনেক ছোট। তখনকার দিনে না একটা রীতি ছিল গ্রামের দিকে সই পাতানো। তো আমার ঠাকুমারও একটা সই ছিল, সেই সইয়ের নাম ছিল পদ্মা। আচ্ছা। আমার ঠাকুমার সেই সই ছিল হরিহর আত্মা, যাকে বলে। কোথায় ওনার গ্রাম কোথায়? আমার গ্রাম হচ্ছে মসলেন্দপুর। দুর্গাপুর মসলেন্দপুর যে আছে, তো সেখানে ছিল ওনাদের গ্রাম। তো সেই গ্রামের মেয়ে হচ্ছে আমার দিদিমা। আমার দিদিমাকে আমি দিদিভাই বলতাম। তো দিদিভাই আর ওই পদ্মা নামে যার কথা বলছি, তারা ছিল হরিহর আত্মা, মানে একজন আরেকজনকে দেখে না দেখে থাকতেই পারতো না। মানে আহ খুব বন্ধু বলাটাও হয়তো কম হবে। তো আহ আমার দিদিমা মানে আমার দিদিভাইকে কোনো কারণে কলকাতা বলতে গেলে একদম একই এক আত্মা ভিন্ন দেহ। আমার দিদিমার ভাইয়েরা কলকাতায় এসেছিল, চাকরি সূত্রে কলকাতায় এসেছিল। তো সেই জন্য দিদিমার বাবা ঠিক করেছিল যে কলকাতায় দিদিভাইকে পাঠিয়ে দেবে, কিন্তু কিছু কারণে হয়তো পাঠাতে পারেননি। এবার হঠাৎ একটা সময় গ্রামে মহামারী শুরু হলো, কলেরা। তো তার যে অতিষ্ঠ হয়ে, যাতে দিদিভাইয়ের কোনো ক্ষতি না হয়, দিদিভাইকে অগত্যা কলকাতা পাঠিয়েই দিল ভাইদের কাছে। আর ওদিকে দিদিভাই জানতো না যে কলেরা হয়েছে, ওই কলেরায় পদ্মা মারা গেছে। যখন কলেরা হয় সেই সময় সবার কলেরা হয়েছিল, ওই পদ্মারও কলেরা হয়েছিল, কিন্তু দিদিভাইকে পাঠিয়ে দেওয়ার পর দিদিভাই বেঁচে গেছিল। আর ওই পদ্মা বলে যে সে মারা গেছিল। এবার পদ্মা মারা যাওয়ার খবরটা দিদিভাইকে জানানো হয়নি, কারণ দিদিভাই কত বছর আগের ঘটনা মোটামুটি? আমার দিদিভাই তখন অনেক ছোট, আমার দিদিভাই তখন ছোট। আচ্ছা।
মানে আমার দিদিভাই, দিদাকে তো দিদিভাই বলতাম, দিদা ছোট বাচ্চা সেই সময়। হুম দিদার বয়স তখন হবে মোটামুটি 8-9 বছর। হুম। মানে এটা স্বাধীনতার পূর্ববর্তী সময় না পরবর্তী? তাও পরবর্তী, পরবর্তী। অবশ্যই পরবর্তী। অবশ্যই পরবর্তী। হুম। তো না, এই ইনফরমেশনটা বোধহয় আমি ভুল দিলাম। সম্ভবত স্বাধীনতার পূর্ববর্তী সময়, পরবর্তী নয়। কারণ ওরকমই আমার টাইম। দাদু ছিল স্বাধীনতা সংগ্রামী। হুম। তো মানে আমার মনে আছে, আমার যেইটুকু মনে হলো যে হতে পারে স্বাধীনতার ওরকম হ্যাঁ, টাইমে। স্বাধীনতার আগেই তখন কলেরা হয়েছিল, তো কলেরায় পদ্মা হুম মারা হুম হুম যায়। হুম সেটা দিদিভাইকে জানানো এই কারণেই হয়নি যে দিদিভাই শুনলে খুব দুঃখ পাবে, ছোট তো, ছেলে মানুষ তো, তার ছোটবেলার সাথী মারা গেলে দুঃখ পাবে। হ্যাঁ স্বাভাবিক। তো দিদিভাই যখন গ্রামে এসে পদ্মার কথা জিজ্ঞেস করে, কলেরা কমে যাওয়ার পর দিদিভাই গ্রামে ফিরে এসে পদ্মার কথা জিজ্ঞেস করলে কেউ সেটা অত করেনি, সবাই এড়িয়ে যাচ্ছিল। এগিয়ে গেছে। এড়িয়ে গেছে যে না কোনো কি পদ্মার, মানে পদ্মার কোনো কথাই বলেনি। হুম এবার দিদিভাই আহ হঠাৎ করে পুকুর ধারে গেছিল। মানে হঠাৎ করে পুকুর ধারে না, একদিন ভর দুপুরে হঠাৎ করে পুকুর ধারে জল আনতে গেছিল। এবার জল আনতে গিয়ে দেখে ওখানে পদ্মা বসে আছে। পদ্মা ওখানে বসে আছে, পদ্মার সাথে গল্প করেছে। এমনকি দিদিভাইয়ের জলটাও পদ্মা তুলে দিয়েছে। দিদিভাইয়ের জলটা পদ্মা তুলে দিয়ে আহ গাছের ডালে দোল খেয়ে, যা যা হতো আর কি গ্রামে তখনকার, গাছের ডালের দোল, আমার নিজেরই এখন গায়ে কাঁটা দিচ্ছে বলতে গিয়ে। গাছের ডালে দোল খেত, দোল খেয়ে পদ্মার সঙ্গে গল্প করে পদ্মা বাড়ি অব্দি পৌঁছে দিয়ে, মানে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে পৌঁছে দিয়ে পদ্মা চলে গেছে। তখন দিদিভাই ডেকেছিল যে পদ্মা তুই আয়, ঘরে আসবি না? পদ্মা বললো না, আমি ঘরে যাব না, তুই চলে যা। এবার দুপুরবেলা দিদিভাই বেরিয়েছিল, ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তখন পদ্মা ছেড়ে দিয়ে চলে গেছে। যখন দিদিভাই ঘরে ঢোকে, দিদিভাইয়ের মা দিদিভাই, মানে আমার বড় দিদা, দিদিভাইয়ের মা দিদিভাইকে জিজ্ঞেস করে কোথায় ছিলি এতক্ষণ? তখন দিদিভাই উত্তর দেয় আমি তো পদ্মার সঙ্গে ছিলাম। দিদিভাইয়ের মা তখন চমকে ওঠে, বলে কার সাথে ছিলিস তুই? বলে পদ্মার সাথে ছিলাম। দিদিভাইয়ের মা আর কিচ্ছু বলেনি, বলে আহ দিদিভাইকে জাস্ট ঘরে পাঠিয়ে দিয়ে চুপচাপ ছিল। দিদিভাইয়ের বাবা যখন আসে তখন সবটা খুলে বলে। এবার খুলে বলার পর দিদিভাইয়ের বাবা ঠিক করে যে পরের দিন নিয়ে গিয়ে মেয়েকে ঝাড়ফুঁক টুকটাক করিয়ে আনবে। এবার সেই রাতে হঠাৎ করে দিদিভাই দাদু, দিদিভাইয়ের বাবা মা দুজনে হঠাৎ শুনতে পায় ঘরের মধ্যে খিলখিল খিলখিল শব্দ, খুব হাসি। তো দিদিভাইয়ের ঘরে গিয়ে দেখে দিদিভাই জানলার থেকে অর্ধেক বেরিয়ে গেছে আর খুব হাসছে। বাইরে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু দিদিভাই হাসছে, গল্প করছে। আহ আচ্ছা, মানে জানলা থেকে অর্ধেক বেরিয়ে গেছেন তো জানলার জানলায়? বাইরে অন্ধকার, জানলার বাইরে অন্ধকার, গ্রাম তো, হ্যাঁ, জানলার না বাইরে জানলায় কোনো ওই গড়াত টাইপের বা এরকম কিছু হ্যাঁ রড? ছিল, ছিল ছিল দুটো গরাদ ছিল, সে গরাদের বাইরে বেরিয়ে গেছে, মানে অর্ধেকটা শরীর গরাদের বাইরে, অর্ধেক শরীর গরাদের ভেতরে। এবার যেহেতু ফাঁকা ছিল, মানে ফাঁক ফাঁক ছিল, তাই হুম। বলে যেতে বেশি সময় লাগতো না। আমার দিদিভাই ছোটবেলা থেকে খুব রোগা পাতলা মানুষ ছিল। তো আহ ওইরকম ভাবে দেখছে, আর দিদিভাই দেখতে পাচ্ছে যে বাইরে পদ্মা দাঁড়িয়ে হাসাহাসি করছে, দিদিভাই তার সাথে হাসাহাসি করছে। এটা এবার একদম গভীর রাত, মানে রাত্রিবেলা? হ্যাঁ, মাঝরাত। তো হঠাৎ করে দিদিভাইয়ের বাবা দিদিভাইয়ের পিঠে যখন হাত দেয়, দিদিভাই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যায়, তখন টেনে ঘরের মধ্যে নিয়ে এসে যখন শুইয়ে দেয়, সেই মুহূর্তে দিদিভাইয়ের গা গরম হয়, ধুম জ্বর আসে। এবার সেই জ্বরের মধ্যে দিদিভাই অদ্ভুত ভাবে চিৎকার করতে থাকে, অদ্ভুত ভাবে আহ গোয়াতে থাকে। ডাক্তার ডাকা হয়, ওঝা বুদ্ধি ডাকা হয়, দিদিভাই সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে যাওয়ার পর দিদিভাই যখন বলছিল যে কি হয়েছিল, এরকম গোয়ানোর কারণটা কি, তখন সে বলছে যে আমি জানলা দিয়ে পদ্মাকে দেখেছি, পদ্মা আমার সঙ্গে খুব হাসাহাসি করছিল, খুব গল্প করছিল। তারপর জ্বরের ঘোরে আমি দেখেছি পদ্মার অদ্ভুত অদ্ভুত বীভৎস রূপ, যে রূপগুলো মানে একটা ভয়ের সৃষ্টি করে। যেমন যে পদ্মার এক সাইড পোড়া, এক সাইড পরিষ্কার, বা এক সাইডে হাত পা কিচ্ছু নেই, মানে অদ্ভুত অদ্ভুত রূপ। তো তারপর সবটা জানানো হয় দিদিভাইকে। জানানোর পরে দিদিভাই
ভেঙে পড়েছিল, কারণ ছোট্ট মানুষ তো, ছেলে মানুষ, ভেঙে পড়েছিল। আর তারপর আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়, দিদিভাইকে ঝাড়ফুঁক করানো হয়, পর্দারও কাজকর্ম হয়, আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যায়। এই ছিল ঘটনা আজকে। হুম, মানে শুনলাম 3টে ঘটনা তোমার। আর এছাড়াও তোমার যা যা ঘটনা রয়েছে, আর কয়েকটা ঘটনা রয়েছে আমি যতটুকু জানি, সেগুলো পরবর্তী ক্ষেত্রে তাহলে শুনে নেবো। তোমার সেগুলো বাড়ি পরবর্তী পর্বে আবার আমি একদম গল্পের একদম ঝুলি একদম নিয়ে কিছু আসবো। তোলা থাক, আজকে আপাতত এইটুকু থাক। হ্যাঁ, তো এখানেই রাখছি আপাতত। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে বাকিগুলো শুনে নেবো। একদম। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।